সাইক্লোন কি? আপনি কি কোনোদিন জানতে চেয়েছেন যে সাইক্লোন কি বা কোথা থেকে তার সৃষ্টি? এই ধরনের প্রশ্ন নিয়ে আজ ফ্রাইডে মোটিভেশনে আমি শিবপ্রসাদ আপনাদের সঙ্গে কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে, যে সাইক্লোন কি। চলুন একটা গল্প শুনি। যে এই যে সাম্প্রতিক হয়ে গেল যে ইয়াস ঝড়, এই ইয়াস ঝড় একটা ছোট্ট বালক তার বাবাকে প্রশ্ন করলো, বাবা সাইক্লোন কি বা এই ঘূর্ণিঝড়টা কি, কিভাবে তার উৎপত্তি বা কোথায় উৎপত্তি, নানান বিধ কৌতূহল তার মনের মধ্যে রয়েছে, তার প্রকাশ করলো তার ঠিক বাবার সামনে। তার বাবা তো ইতস্তত বোধ করে বলছে, সাইক্লোনটা কি আমি ঠিক যদিও জানি না, তবে এক ধরনের ঝড়, তো আমাকে জানতে হবে হয়তো কারো কাছে। তার বাবা হন্তদন্ত হয়ে চলল এক শিক্ষিতের কাছে, যে শিক্ষিতের কাছে গিয়ে বললো যে কি ব্যাপার, যে আমার পুত্র জিজ্ঞাসা করলো যে সাইক্লোন কি, ঠিক আমার তো জানা নেই, যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলুন। তখন সেই লোকটি খুবই ইতস্তত হয়ে বললো, হ্যাঁ সাইক্লোনটা কি, কিভাবে তৈরি হয়, কেন বা এত সাইক্লোন আসছে প্রত্যেক বছর, প্রায় বছর আসছে, যে সাইক্লোন কি। তখন এই লোকটি আমার কাছে এসে উপস্থিত। আমি বললাম যে সাইক্লোন কিছুই নয়, সাইক্লোন একটা ঝড়, যার উৎপত্তি ঠিক নিরক্ষরেখার কাছাকাছি, নিরক্ষরেখা বরাবর। চলুন দেখা যাক যে সাইক্লোনটা কি। পৃথিবীর বেশিরভাগ সাইক্লোন কিন্তু নিরক্ষরেখা বরাবর তৈরি হয়। আপনারা দেখছেন তার সিম্বলগুলো, যে ওই জায়গাটা কিন্তু নিরক্ষরেখা, যাকে বলা হয় ইকুইভেটর। আরও দেখবেন যে দ্য ট্রপিক অফ ক্যান্সার, যাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। আবার দেখবেন যে ট্রপিক অফ ক্রেপ্টেকিয়ন, যাকে বলে মকরক্রান্তি রেখা। এই রেখার মধ্যে কিন্তু এই সাইক্লোনগুলো তৈরি হয়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কিছু জায়গায় বলা হয় সাইক্লোন, কিছু জায়গায় বলা হচ্ছে টাইফুন, আবার কিছু জায়গায় বলা হচ্ছে যে উইলি, আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে হারিকেন ঝড়, যাকে হারিকেন ঝড় বলা হয়। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এর কারণ হচ্ছে যে কি সূর্য থেকে আগত রশ্মিগুলো যখন আসে তখন কেউ তির্যকভাবে আসে, কেউ ভার্টিক্যালি আসে। যে যখন তির্যকভাবে সেখানে কম উত্তপ্ত হয়, যেখানে সোজাসুজি আসে সেখানে বেশি উত্তপ্ত হয়, আর সেটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর বেশি উত্তপ্ত হয়। যার কারণে যে ওই নিরক্ষরেখা বরাবর অংশগুলো বেশি তপ্ত হয়, আর তির্যক রেখাগুলো কম উত্তপ্ত হয়। তারপরে দেখবেন যে এইভাবে ওই নিরক্ষরেখা বরাবর বেশি উত্তপ্ত হয়, ফলে ওই জায়গাগুলো বেশি ঝড়ে প্রাদুর্ভাব হয়। এবার দেখি যে বাতাসের গতি, বাতাস কিভাবে প্রবাহিত, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বেশিরভাগ বাতাস প্রবাহিত হয়। আপনারা দেখেছেন, আপনারা পড়েছেন যে উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে ঘুরে ঘুরে আসে। এইভাবে কিন্তু উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে একটা ইন্টাররিয়াকশন তৈরি হয়। আমরা দেখব যে উচ্চচাপ নিম্নচাপ কিভাবে তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি যে কি সূর্যের রশ্মিগুলো যখন আসছে তখন স্থলভাগে কিছুটা পড়ছে, জলভাগে পড়ছে। স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, জলভাগ ধীরে উত্তপ্ত হচ্ছে। দুটোই ভাগ কিন্তু ধীরে ধীরে গরম হতে থাকছে, কিন্তু জলভাগটা দেরিতে গরম হচ্ছে, স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে। তার কারণ হচ্ছে সূর্যের রশ্মি থেকে আগত যে রশ্মিগুলো, যে ওই রশ্মিগুলো স্থলভাগে পড়ছে, জলভাগে পড়ছে, কিন্তু স্থলভাগে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার কারণে বেশি বাতাসটা চলে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশার জোন, যাকে বলা হয় নিরক্ষরেখা, যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ওই লো প্রেশার জোনের দিকে বাতাস তীব্র গতিতে ছুটে আসে। এরপরে দেখব যে পৃথিবীর যে গতি রয়েছে, পৃথিবী তো নিজের কক্ষে ঘুরছে, যে কক্ষে ঘুরছে, যে গতিতে ঘুরছে, ওকে বলা হয় কোরলিস ফোর্স। এই গতিটা যার কারণে হচ্ছে কি ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরতে, মানে পশ্চিম থেকে পূর্বের দিকেই কিন্তু পৃথিবী ঘূর্ণন হতে থাকে তার নিজের কক্ষে, আর যার কারণে এই কোরলিস ফোর্সটা জেনারেট হতে থাকে। এই কোরলিস ফোর্সের কারণে একটা গতি জেনারেট হয়, যেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যে নিরক্ষরেখা বরাবর একটা দাগ তৈরি হয়। অর্থাৎ ওই জায়গাটাই কিন্তু বাতাসের গতি পরিমাণ বা পৃথিবীর যে গতি পরিমাণটা অনেকটাই বেশি, কিন্তু নিরক্ষরেখা থেকে যেটা হচ্ছে সুমেরু রেখা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম। তাই উচ্চচাপে বাতাস যখন নিরক্ষরেখা থেকে ছুটে আসে কিছুটা বেগে ছুটে আসে। ঠিক একই রকমভাবে দক্ষিণ গোলার্ধেও একই রকমভাবে ছুটে আসে। এই অংশ টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে কোরলিস ফোর্স, যার কারণে বাতাস তার দিক পরিবর্তন করতে সক্ষম হয়। যখন
পশ্চিম থেকেও পূর্ব দিকে যায়। এরপরে আমরা কিভাবে বাতাস ঘুরছে তার দিকটা পরিবর্তন করছে আমরা ভালো করে দেখতে পাবো এই ছবিটির মধ্যে। আমরা যখন একটা পৃথিবী ঘুরছে লেফট থেকে রাইটের দিকে ঘুরছে তখন বাতাসটা লেফটের দিকে কার্ভ হয়ে যাচ্ছে। আমরা এই কার্ভের কারণে বাতাস কিন্তু একটা ঘূর্ণন তৈরি করে। আমরা যদি উল্টে দেখি আমরা যে আবার রাইটে যদি লেফটে যদি রাইট তৈরি করি তাহলে কিন্তু আমরা আরও একটা দৃশ্য দেখতে পাবো। ঠিক উল্টো দিক দিয়ে যখন বাতাসটা আসে তখন কিন্তু ঠিক একই রকম, ফলে দুই দিক থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়। এই প্রেশার ক্রিয়েটের কারণে একটা ঘূর্ণন, দুই দিক থেকে দুই রকমভাবে গতি একটা তৈরি হয়, যার কারণে এই ফোর্সের কারণে বাতাসের দিকটা পরিবর্তন হয়। আমরা দেখতে পাবো যে এই জোনগুলোতে যে কিভাবে উচ্চ প্রেশার থেকে যে নিম্ন প্রেশারের দিকে আসছে, যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিভাবে যে বাতাস প্রবাহিত হচ্ছে এবং তার দিক পরিবর্তন হচ্ছে, তার কারণ হচ্ছে কোরিওলিস ফোর্সের জন্য। এই ঘূর্ণনটা কিভাবে যে ঝড়ের ঘূর্ণন তৈরি হয় তার কারণ হচ্ছে কোরিওলিস ফোর্স। ঘূর্ণিঝড় যাকে বলা হচ্ছে, কেন ঘূর্ণিঝড় হবে তার কারণ হচ্ছে কোরিওলিস ফোর্স। এবার যে সাইক্লোন কিভাবে তৈরি হচ্ছে, এই যে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে কোরিওলিস ফোর্সের জন্যই কিন্তু তৈরি হয়েছে। এরপরে এই যে ঘুরতে ঘুরতে একটা কেন্দ্রবিন্দু তৈরি করেছে যেটা বলা হয় লো প্রেশার জোন এইখানে, এবং এই অংশটা থেকে বুঝতে পারবো যে হাই প্রেশার জোন থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এসে একটা ঘূর্ণিঝড়ের মতো তৈরি করে, একটা ঘূর্ণি বাতাসের তৈরি করে। ওই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় যে আই অফ দ্য স্টর্ম, যেটা একটা কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। কি করে তৈরি হয়, যে সমুদ্র যে তলভাগ যেটা রয়েছে, জলভাগ অংশ রয়েছে, সেই অংশটা খুব উত্তপ্ত হওয়ার কারণে বাষ্পভূত হয়ে ও জল উপর দিকে উঠতে থাকে এবং ওই বাতাসগুলো হালকা উপর দিকে উঠতে থাকে, ফলে যে সাইডের বাতাসগুলো বা পাশের মুহূর্তে যে বাতাসগুলো চলে আসে খুব তীব্র গতিতে, এবং এই বাতাসগুলো গিয়ে একটা ঠান্ডা পরিণত হয়ে যায় উপরে, এবং এই অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেগুলো জমে জমে একটা মেঘের সৃষ্টি করে, অনেক মেঘের সৃষ্টি করে। এই মেঘগুলো যে জমাট হয়ে একটা দিক তৈরি করে, এবং যে ঘূর্ণিঝড়ের এফেক্টটা তৈরি হয়েছে কোরিওলিস ফোর্সের জন্য তা আমি আগেই বলে দিয়েছি যে কোরিওলিস ফোর্সটা কীভাবে তৈরি, উচ্চ গতি থেকে যে নিম্ন গতির দিকে প্রবাহিত হচ্ছে। এবার বুঝতে পারছেন যে বাতাস যখন সোজা প্রবাহিত হতে চায় কিন্তু কোরিওলিস ফোর্সের জন্য সে একটু বেগে প্রবাহিত হয়ে যায়, ফলে যেখানে লো প্রেশার জোন রয়েছে সেই লো প্রেশার জোনে কিন্তু একটা ঘূর্ণন গতিতে তৈরি করে, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ হয়ে যায়, পরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। ঠিক উল্টো পাশেও একই রকমভাবে ঘুরতে থাকে। এইভাবে দুই ধরনের বাতাস যখন দুই দিক থেকে আসে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব তৈরি করে, যার প্রভাবে ওই জোনটা একটা প্রকাণ্ডভাবে ঘূর্ণিঝড় হিসেবে তৈরি করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখা হচ্ছে, ঠিকই রয়েছে, কিন্তু এই যে পরিমাণে প্রচুর পরিমাণে জল উত্তপ্ত হয়ে উপর দিকে চলে যাচ্ছে, ফলে একটা ঘূর্ণিঝড় গিয়ে এক ল্যান্ডফল করছে। এই ল্যান্ডফল যখন করছে তখন কিন্তু সে জলীয় বাষ্প পাচ্ছে না, যার কারণে সে তার স্টর্মটা ডেসিপাইড হচ্ছে। এইভাবে তাকে বলা হয় ল্যান্ডফল। তো আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়টা যদি সমুদ্রে থাকে তাহলে কিন্তু সাইক্লোনটা বাড়বে, আবার যখন স্থলভাগে আসবে তখন সেটা কমে যাবে। এইভাবে কিন্তু অ্যাভারেজ ডায়ামিটার তৈরি হয়ে যায় 150 থেকে 250 কিলোমিটার। আমরা দেখেছি বে অফ বেঙ্গলে এবং অ্যারাবিয়ান সি এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো দেখা যায়। বেশিরভাগটাই 600 থেকে 1200 কিলোমিটার কিন্তু তার ডে তৈরি হয়। 300 থেকে 500 কিলোমিটার পার ডে কিন্তু তার গতি থাকে, এবং তার কেন্দ্রবিন্দু যে আই অফ দ্য স্টর্ম যে একটা কেন্দ্রস্থল তৈরি হয়। আমরা যদি ভার্টিক্যালি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে তৈরি হচ্ছে, যে বাতাসগুলো যে নিম্নচাপের বাতাসগুলো উপর দিকে উঠে গিয়ে একটা প্রকাণ্ড মেঘের তৈরি করে, আর তাকে কেন্দ্র করে অর্থাৎ আই যেটাকে বলা হচ্ছে ওই অংশটা কি হয়ে যায়, ওই অংশটা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু টপোস্ফিয়ারে দেখা যায়। এই যে আই অংশটা কিন্তু একটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, আর পারপাশে কিন্তু একটা গরম আবহাওয়া থাকে। এই হাওয়া কিন্তু
ঠান্ডা বাতাসকে কেন্দ্র করে কিন্তু খুব ঘূর্ণন হতে থাকে, ঘূর্ণন গতিতে হতে, কিন্তু এর যে বিস্তার কিন্তু অনেকটা জুড়ে কিন্তু তৈরি করতে পারে এই তার যে স্ট্রেংথ রাখতে পারে, তার সমস্ত কারণ হচ্ছে সূর্যের রশ্মি, আগত সূর্যের রশ্মি। এই ঝড়গুলো প্রায় দেখা যায় আমরা জুন থেকে সেপ্টেম্বর আর মার্চ থেকে ডিসেম্বর এই জোনগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। আমরা দেখেছি গ্রীষ্মকালের দিকে বেশিরভাগই দেখা যায় এই ধরনের ঝড় প্রকাণ্ড। সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে যে এই ঝড়গুলো প্রচুর মানব সম্পদ ক্ষতি করে, খুব প্রচুর পরিমাণে ঝড়ের প্রভাব সৃষ্টির কারণে যে মানুষ কিন্তু প্রচুর সাফারিং করছে। তার এই ঝড়ের একটা কিন্তু আমরা প্রি প্ল্যানিং যে করতে পারি যে ঝড়কে কীভাবে প্রতিরোধ আমরা তো ঝড়কে প্রতিরোধ করতে পারি না, কিন্তু আমাদের কিন্তু সচেতন হতে হবে ঝড় আসার আগে, যে ঝড়ের প্রিভেন্টিভ বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা। এবার বুঝতে পারছেন যে সাইক্লোন কি, কোথা থেকে তার উৎপত্তি এবং কিভাবে তার সৃষ্টি হয়েছে, কোথায় বা সৃষ্টি হয়েছে। এই কথাগুলো শুনে সে তার বাবা খুবই খুশি এবং তার বাবা গিয়ে সেই ছেলেকে বললো এবং বুঝতে পারলো এবং তার মুখে হাসি আনলো। এইভাবে সে জানতে পারলো যে সাইক্লোন কি এবং কিভাবে সৃষ্টি হয়েছে, কেন বা প্রত্যেক বছর বা প্রায় বছর আসছে। বুঝতে পারছেন তো, সাইক্লোন যেটা হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয় যা মানব সম্পদকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে কাঙাল বানিয়ে দিচ্ছে, মানুষকে ঘর ছাড়া করে দিচ্ছে। বুঝতে পারছেন যে নদীর বাউন্ডারি পাশাপাশি যে ধরনের বাড়ি রয়েছে সেই বাড়িগুলো কিন্তু হতাশগ্রস্ত, আজ ভঙ্গুর। অনেক মানুষ কিন্তু পলায়ন, বাড়ি থেকে চলে গেছে। অতিরিক্ত জলোচ্ছ্বাসের ফলে অনেকের বাড়িতে কিন্তু লবণাক্ত জল ঢুকে গেছে, যার তাদের যে চাষযোগ্য জমিগুলো আজ বিকল। এই সাইক্লোন আটকানোর মতন আমাদের কিন্তু কোনো প্রকল্প নেই, কারণ প্রাকৃতিক বিপর্যয়কে আটকানোর কারো সাধ্য নেই। তবুও নিজেকে প্রিভেন্টিভ করতে হবে, নিজেকে প্রতিরোধ করতে হবে। আমাদের কিছু আগে থেকে চিন্তা করতে হবে যে কিভাবে সাইক্লোন এলে আমরা প্রতিরোধ করতে পারবো নিজেকে। আমাদেরকে চলে যেতে হবে যখন সাইক্লোন আসবে, যে দূর থেকে সমুদ্র কাছাকাছি জায়গাগুলো বা নদীর কাছাকাছি জায়গাগুলো থেকে আমাদের পলায়ন করতে হবে অন্যত্রে নিজেকে বাঁচার জন্য। কারণ সাইক্লোন ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে, বছরের পর বছর কিন্তু সাইক্লোন বেড়েই চলেছে। এই সাইক্লোন কিন্তু প্রচুর বাড়ছে, তার গতিও যেমন বাড়ছে, তার প্রকাণ্ডতার পরিবেশ বা তার ল্যান্ডফলের যে দিকগুলো কিন্তু অনেক বেড়েই চলেছে। এই সাইক্লোন যেটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়, বিভিন্ন নামে বিভিন্নভাবে ডাকছে, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ডাকছে। তো এরপরে কিন্তু আরও নানান ধরনের যে সাইক্লোন কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে আছে গুলাব। দেখতে পাচ্ছেন যে কত ধরনের সাইক্লোন আপনারা পরে কিন্তু পেতে পারেন, কিন্তু আগে থেকে সচেতন নিয়ে রাখতে হবে যে সাইক্লোন এলে আমাদের কি কি করা উচিত। যে গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে যে সমস্ত যে কর্তব্য নিয়ম কানুনগুলো দেওয়া হয়ে থাকে সাইক্লোনের সময়, ঠিক ভালো করে পালন কিন্তু করতে হবে। সাইক্লোনের মুখোমুখি গিয়ে কিন্তু আমরা বিধ্বস্ত হয়ে যাব, তাই আগে থেকে কিন্তু প্রিভেন্টিভ কিছু নিতে হবে। সো আজ ফ্রাইডে মোটিভেশনে কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন এবং অন্যকে শোনার জন্য শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।